ব্যবসা বাণিজ্য বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, গত এক দশকে দেশের অর্থনীতি দ্রুত গতিতে এগুলেও পিছিয়ে পড়েছে দেশের পুঁজিবাজার। অথচ পুঁজিবাজারকে বলা হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগের অর্থায়নের প্রধান খাত। দেশের শেয়ার বাজারে গতি সঞ্চার, শক্তিশালীকরণ, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গত এক দশকে বহু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু স্টেক হোল্ডারদের ইতিবাচক ও সক্রিয় ভূমিকার অভাবে উদ্যোগগুলো কাঙ্ক্ষিত সফলতা পায়নি বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তথ্য বলছে, বিশ্লেষণে দেখা যাচ্ছে 2010 সালে দেশের শেয়ার বাজারে বিনিয়োগ করে যেখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ছিল 82%, সেখানে 2019 সালে মুনাফার বদলে প্রায় 17% লোকসান গুনতে হয়েছে বিনিয়োগকারীদের। সিডিবিএল এর হিসেবে বর্তমানে দেশে সক্রিয় বিও অ্যাকাউন্ট আছে 23 লাখের মতো, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। তবে আশার বিষয় হচ্ছে দেশের পুঁজিবাজারে আবারও বিনিয়োগকারীরা ফিরতে শুরু করেছেন। পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি নতুন এই বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখাই এখন পুঁজিবাজারের প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়েই আজ আমরা আলোচনা করব বিজনেস টক অনুষ্ঠানে। আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারে আস্থার চ্যালেঞ্জ ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার আহসান এইচ মনসুর এবং ডিএসসির সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান। যাচ্ছি মূল আলোচনা। জনাব রাকিবুর রহমান, আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি। শুরুতেই বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। কতখানি ইতিবাচক ধারায় রয়েছে দেশের পুঁজিবাজার, আর কি সহযোগিতা প্রয়োজন? যদি আপনি বিশ্লেষণ করে দেখেন যে আজকের যে মার্কেট, এই মার্কেটের দিকে যদি আপনি লক্ষ্য রাখেন, তো এই মার্কেটে কি, এই মার্কেটে বিনিয়োগকারী ফিরে আসছে, বিনিয়োগের একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা বারবার যে কথাটা সবাই বলে আসছে যে পাম্পিং না, আমরা সবসময় বলি ফান্ডিং করো, পাম্পিং করো, বাজারকে আর্টিফিশিয়ালি বড় করো। এই থেকে বেরিয়ে আসা অ্যাকচুয়ালি বলা হচ্ছে বাজারকে স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে আসার জন্য, বাজারে ট্রান্সপারেন্সি এস্টাবলিশ করার জন্য, বাজারে ম্যানিপুলেটরদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির বন্দোবস্ত করার জন্য, বাইরে যারা সার্কুলার ট্রেডিং করবে তাদেরকে ধরার জন্য, যারা রেজিস্টার্ড কোম্পানির মধ্যে সুশাসন নাই সেখানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যাদের 2% নাই, 30% নাই, তাদেরকে আনতে বাধ্য করতে হবে। এবং এই যে কাজগুলো, এই কাজগুলো আপনি যদি দেখেন, এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসার পরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টেট ব্রোকার অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক, বিনিয়োগকারী ঐক্য পরিষদ এবং আমাদের যারা আজকে বসে আছেন, আজকে যারা আমাদের ইন্টেলেকচুয়াল যারা আমার সামনে বসে আছেন, সবাই মিলে কি বলেছে যে আসলে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, আর কিছু না। যে আমাদের দেশে গত 10টি বছর কি হয়েছে, তারপর দেখেন 100টা শেয়ার, একটা কোম্পানির শেয়ার আসছে, তার মধ্যে দেখেন 60টা কোম্পানি ফেসবুকের নিচে চলে গেছে, আর বাকি 15টা কোম্পানি দেখেন টাকা পয়সা নিয়ে ভাগছে, কোনো বিচার বিবেচনা কোনো কিছু হয়নি। এই যে অরাজকতা, এই অরাজকতার মধ্যে দিয়ে একটা বাজার পরিচালিত হয়েছে, কিন্তু আজকে সেটাকে সিরিয়াসলি অ্যাড্রেস করা হচ্ছে। কি অ্যাড্রেস করা হচ্ছে দেখেন, বাজার কি এমনি তো বাজারে ফিরে আসে নাই। আস্থা বিনিয়োগকারী, যত বিনিয়োগকারী লোক আমি কথা বলছি, সবাই বলে যে আমরা খুশি, একটি সিদ্ধান্ত পজিটিভ হয়ে আসতেছে, ট্রান্সপারেন্ট হয়ে আসতেছে, উই আর হ্যাপি, আমরা বাজারে থাকতে চাই। তাহলে কি সিদ্ধান্তগুলি হয়েছে আপনি দেখেন। প্রথম যে জিনিসটা আপনি একটু খেয়াল করবেন যে আপনি এই দেখেন, এই কয়েকদিন আগে কি করেছেন আপনি, বিগত দিনে কতগুলি আরো পেন্ডিং আইপিও ছিল, প্রত্যেকটা আইপিও বাতিল করে দেওয়া হয়েছে। 2টি আইপিও এর মধ্যে ছাড়া হয়েছে, একটি হলো ওয়ালটন, একটি হলো এনার্জি ব্যাংক, অত্যন্ত ভালো 2টি আইপিও বাজারে ছাড়া হয়েছে। আর আরো 15টা ছিল, সবগুলি বাতিল করা হয়েছে। গত 10 বছরে 15টা আইপিও টাকা তুলে ভাগছে, তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হয়েছে, 15 কোটি 10 কোটি করে তার জরিমানা করা হয়েছে। এবং আপনি জানেন ব্র্যাক ব্যাংক, এই যে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আছে, জানেন একটি কোম্পানি ব্র্যাক ব্যাংকের একটি ওনার অ্যাকাউন্টসের একটা ভুল হিসাব দেখে, তথ্য দেখে ওইটাকে বাতিল করছে, অথচ ওইটাকে ম্যানিপুলেট করেছে, সে ধরা পড়ছে, তাকে জেলে দেওয়ার কথা ছিল, তাকে 5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিগুলি কি করতেন, শেয়ার বেচার আগে কি করতেন, ওনারা প্রথমে কি করতেন, ওনাদের ইপিএস ভালো, ওনাদের গ্রোথ ভালো, ওনাদের ব্যবসা ভালো, ওনাদের রিজার্ভ ভালো, এই বলে শেয়ারের দাম বাড়াইয়া ওনারা আসতে বাইরিয়া চলে যেতেন। তারপর যখন ওনাদের বিক্রি শেষ, তারপর দেখা যায় তো ওনাদের আর কোনো খবর নেই, তখন আবার কমলে ওনারা ওইখানে কিনতেন। ব্যাংকগুলির অবস্থা দেখেন, ব্যাংকের সুশাসন কথা আমি আর কি বলবো। আজকে দেখেন আমার দুঃখ কি জানেন, আজকে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে, আর এখন যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে কি করেন, ওনারা চামচাগিরি করেন। একজন স্টাফ ছিলেন, উনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়েছেন, কারো ওনার কর্মচারী চাকরি করতেন, ওনাকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বানাইছে, কেউ ওনার বন্ধু বান্ধব ওনাদেরকে নিয়ে বানাইছে। এই হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ক্যারেক্টার আমার দেশে। আর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কি, উইল প্রোটেক্ট দ্য ইনভেস্টর এন্ড দ্য শেয়ার হোল্ডার।
আমরা যারা শেয়ার কিনেছি আমরা তো যাইতে পারি না বোর্ডে ভাই, আমরা তো বোর্ডে দেখতে পারি না কি হচ্ছে না হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমাদেরকে প্রোটেক্ট করবে। আজকে মনে করেন খালেদ ইব্রাহিম সাহেব, আমি বলি হাসান মনসুর সাহেবকে পাঠান তো একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর একটা ব্যাংকে, পারবে? ওখানে 2 নম্বরই করতে পারবে? পারবেন না। একজনেই এনাফ, একজন লোক এনাফ। আমি রকিব রহমান যদি কোথাও আমাকে বসাই দেন, আমার সামনে আপনি অডিট রিপোর্টে 2 নম্বরই করতে পারবেন না। প্রমোশন থেকে আরম্ভ করে আপনি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না, কাউকে পারবেন না আপনি ইনফ্লুয়েন্স করতে। এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দেওয়ার আপনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কারা হবে তার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তারপর আপনি দেখেন 43টা কোম্পানিকে কি বলা হয়েছে যে দেখেন আপনাদের 2% 30% নাই। আমি আপনাদেরকে সময় দিছি, 1 মাসের মধ্যে আপনাদেরকে 2% হোল্ড করতে কিনতে হবে, আর নাহলে আপনি ছেড়ে চলে যান। আর 30% যদি না করতে পারেন 60 দিনের মধ্যে অটোমেটিক্যালি আমি কঠোর ব্যবস্থা যাব। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনাদেরকে সুযোগ দিচ্ছে, যেহেতু উনি একটার পর একটা সুযোগ দিয়ে যাচ্ছেন, কিন্তু আবার কঠোর অবস্থানে কিন্তু উনি আসছেন। উনি বলে দিচ্ছেন কোনো তদবির কোনো কিছু আমার কাছে চলবে না, ওগুলি করে আমার কাছে কোনো ল্যাপটপ হবে না। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের যে মানসিকতা, আমরা বাঙালিরা যেভাবে আমরা আছি, আমরা ইনশাআল্লাহ যদি সঠিকভাবে সঠিক সময় হিট করতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমরা সবচেয়ে বেশি এগিয়ে যাব। ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব খন্দকার ইব্রাহিম খালিদ, তথ্য বলছে 2010 সালে 100 টাকা বিনিয়োগ করলে যেখানে 82 টাকার মতো মুনাফা পাওয়া যেত, সেখানে 2019 সালে লোকসান হয়েছে 17 টাকা। অথচ এই সময় ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের পুঁজিবাজার ছিল অনেকটা স্থিতিশীল। আমাদের পুঁজিবাজারের কেন এই অবস্থা? একটু আগে রকিবুর রহমান সাহেব যা বললেন, তিনি তো স্টক এক্সচেঞ্জের ভেতরের লোক। তার থেকে আমার মনে হচ্ছিল যে গত 10 বছরে সম্ভবত স্টক মার্কেট অপারেট করে নাই, ম্যানিপুলেট করেছিল। কারণ তিনি যে এক্সাম্পল গুলো দিচ্ছিলেন তার থেকে সেগুলো ম্যানিপুলেশনেরই কথা। এই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের যে ব্যাপারটি, সেটাও যদি আপনি একটু আমাদেরকে বিশ্লেষণ করেন, যে মানে এটা মানে একরকম আপনার বুঝে শুনে একটা ম্যানিপুলেট করার কিংবা নিজেদের সুবিধা নিজেরাই ঠিক করার, মানে নিজেই দারোয়ান রেখে দিচ্ছে এরকম একটি ব্যাপার, এটাকে আপনি কিভাবে দেখেন? ইব্রাহিম খালেদ ভাই বলুক ভারতের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কারা হয়। ইব্রাহিম খালেদ ভাই বলুক ভারতের বিভিন্ন কোম্পানিতে কারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, উনি বলুক আমি শুনি। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কারা নিয়োগ করে? নিয়োগ করে তো বোর্ড। এখন বোর্ড যখন নিয়োগ করেন তারা তাদের লোকই তো নিয়োগ করবেন, যে দেখতে নিরপেক্ষ কিন্তু কাজের সময় তাদের পক্ষে। এরকমই নিয়োগ হচ্ছে, যে কারণে ভারতের ব্যাংকের ক্ষেত্রে একটু ভিন্ন। ভারতে কেন্দ্রীয় ব্যাংক তালিকা তৈরি করে, সেখান থেকে বোর্ডকেই বলা হয় বেসিক, অর্থাৎ একটা কেন্দ্রীয় ব্যাংকের একটা সে সেখানে আছে। আর আমাদের এখানে প্রসিজার হলো যে বোর্ডের মেম্বাররা করবে, কেন্দ্রীয় ব্যাংক তাতে ডিটো দেবে। আমরা সাধারণত ইয়েস ম্যান পেয়ে থাকি, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর পাই না। কারণ সরকার যখন এসএসসি গঠন করে তখন তাদের কার্যকলাপ দেখেন, একটা দেখেন, দেখার পর যদি সন্তোষজনক হয় আপনি তাকে বাড়িয়ে দেন। কিন্তু গতটাতে কি হলো, দেখা গেল যে চেয়ারম্যান সহ সবাই প্রথম টার্ম গেল, দ্বিতীয় টার্ম গেল, এরপরে হয় না, তারপরেও তাকে নিয়োগ দেওয়া হলো। ভেতরের কথা হলো যে তারা পারছিলেন না, তারা ম্যানিপুলেট করতে করতে ম্যানিপুলেটদের সঙ্গে তারা যুক্ত হয়ে পড়েছিলেন। এমন অবস্থাতে সরকারের উচিত ছিল আগেই এটাকে ডিসলভ করে দিয়ে নতুন করা, সেটি সরকার করেননি। সেই জন্য একদিকে যেমন পুরাতন এসএসসিকেও আমি দায়ী করি, তারা তাদের দায়িত্ব পালন করেনি, কিন্তু দায়িত্ব পালন না করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা, সরকার সেটা স্থাপন করতে পারেনি। এই দ্বৈত ফেলিয়ারের জন্য এটা হয়েছে। আমি আশাবাদী নিরপেক্ষভাবে এবং অপারেটরদের সঙ্গে যোগদান না করে তাদের কাজগুলো বিশ্লেষণ করে কাজ করে, তাহলে আমরা দাঁড়াবো। কারণ এখন প্রবলেমটা ঠিক আমি মনে করি যে অর্থের বা টাকার প্রবলেম না, প্রবলেমটা হলো মানুষের বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে, সেটাকে পুনঃস্থাপন করা। এই কাজটাকে খুব সহজ নয়। তবে বিগত কিছুদিনের নতুন এসএসসি আসার পরে আমরা যা দেখতে পাচ্ছি, মনে হয় যে যারা শেয়ার কেনা বেচা করেন তাদের মধ্যে একটুখানি হলেও আস্থার জন্ম হয়েছে। কারণ এটা পুঁজিতে ব্যবসা করা, এটা একটা ব্যবসা, এবং যারা এখানে কাজ করেন তারা হারতে এবং জিততে দুটোই চান। এমন না যে তারা শুধু হারতেই থাকবে, তাহলে তো তাদের মন ভেঙে যাবে এবং অর্থ শেষ হয়ে যাবে। কারণ তারা মাঝে মধ্যে জিততেও চান। আগে যেটা হয়েছিল ম্যানিপুলেশনের মাধ্যমে,
তাদের শান্ত করে তারা তখন বিদায় নিয়ে চলে যেত। এই প্রক্রিয়াটাকে ভঙ্গ করা যেহেতু দীর্ঘদিনের প্রক্রিয়া, সেই জন্য এটি পুনঃস্টাবলিশ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তার জন্য কিছু একটু ভালো কাজ হয়েছে, যেটা আমি রিপিট করবো না, বললেন। এখন আমি শুধু একটা অ্যাড করবো যে এর আগে যেভাবে লাইসেন্স দেওয়া হয়েছে নতুনদের এখানে আসার জন্য, এবং সেই পার্টিগুলো মানে কোম্পানিগুলো ভালো ছিল না, বেশিরভাগই নষ্ট হয়ে চলে গেছে, ওই রকম যেন না হয়। জি আমি তাদের বলেছিলাম, ভাই একজন চেয়ারম্যান নতুন জয়েন করলেন, তাকে কাজ করতে দেন, আপনি তার কাজ দেখে তারপরে বলেন, আমি আজকে কমেন্ট দেবো না, এই কথা বলেছিলাম। তবু তারা, আমি দেখলাম সেই কাগজের চেপে ছিল, তার সম্বন্ধে একটু বদনাম, এবং আমার কোনো কমেন্ট আমি দিইনি। তাতে মনে হয় যারা বদকাম করেন, পুঁজিবাজারের লোক, বাড়ির লোক, তারা তাকে প্রথমেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। ডক্টর হাসান এইচ মনসুর, দেশের বর্তমান পুঁজিবাজারের মৌলিক সংকটগুলো আসলে কি? দেখুন, অনেকগুলো বিষয় তো বলা হয়ে গেছে। আমি কিছুটা অনেকটা একই জিনিসই কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপটে বা একটু ভিন্নভাবেই বলবো। প্রধান যেটা সমস্যাটা আমরা এখানে যেটা চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্টিগ্রিটি অফ দ্য লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোয়ালিটি অফ দ্য পিপল ইন দ্যাট লিডারশিপ রোল, এসিসির যারা চেয়ারম্যান এবং বোর্ড মেম্বার যারা, তাদের যে ইন্টিগ্রিটি এবং তাদের যে প্রফেশনালিজম, তাদের যে ব্যাকগ্রাউন্ড, ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডিটারমিনিং। তো আমি এটাকেই বলবো, আমি ইব্রাহিম খান সাহেবের সাথে একমত যে আমি যেটুকু দেখেছি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ভালোভাবেই শুরু হয়েছে। কাজে এই লিডারশিপটাকে ধরে রাখতে হবে আগামীতে। সার্ভেলেন্সের ওয়ার্ক যেটা দৈনন্দিন যে কাজগুলো হচ্ছে স্টক মার্কেটে, কেনা বেচা ইত্যাদি ইত্যাদি, আইপিও প্রসেস ম্যানেজমেন্ট, এসব জায়গাতে বিশাল একটা কোয়ালিটেটিভ গ্যাপ আমরা দেখতে পাই, যেটা হওয়া উচিত না। যেটার কারণে যেটা আমরা এখনো কিন্তু কিছু দেখেছি কিছুদিন আগে, স্মল ক্যাপ কোম্পানিগুলো অনেক সময় ধাই করে বেড়ে যায়। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন রাতারাতি 5 গুণ বেড়ে গেছে এই গত কয়েক সপ্তাহের মধ্যে। এটা জাস্টিফাইড কিনা আমি জানি না, কিন্তু SEC should take good note of those and review those, কেন এটা হচ্ছে, what are the underlying factors, এটা কি ফান্ডামেন্টালি ড্রিভেন, আর এটার পেছনে অন্য কিছু থাকতে পারে কিনা, থাকলে পরে সেটাকে কিন্তু কঠোরভাবে কন্ট্রোল করতে হবে। কারণ স্মল ক্যাপ মুভমেন্টে কিন্তু আমাদেরকে বলে দেয় যে সার্ভেলেন্স ইজ নট ওয়ার্কিং। তৃতীয় নম্বর যেটা আমি বলবো, যেটা চলে এসেছে, রকিব সাহেব বলেছিলেন যে আইপিওর কোয়ালিটি। অবশ্যই দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আইপিওতে যখন একটা প্রাইস ফিক্সেশন হয়, there should be 85-90% possibility that the price shall not go below that in the next 1 year or 2 years. তা না হলে কিসের প্রাইস ফিক্সেশন হলো, কিসের ভিত্তিতে হলো? আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অবশ্যই তাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তারা এককভাবে এটা পারবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেগুলো করা হয় সেটার কোয়ালিটিগুলো কি, সেটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ইনভেস্টরকে প্রোটেকশন দিতে পারবো। এই জন্য বিসেকের সাথে ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অথরিটির একটা কন্টিনিউয়াস একটা রিলেশনশিপ থাকতে হবে, টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেক শিওর দ্যাট স্টেটমেন্ট যেগুলো দেওয়া হচ্ছে, প্রসপেক্টাস যেগুলো দেওয়া হচ্ছে, বছরের পর বছর যেগুলো স্টেট করা হচ্ছে, সেগুলো যেন আসলে বাস্তবসম্মত হয়। যে লোক চাকরির জন্য আসে, ধর্ণা দেয় সরকারের কাছে বা তাকে খোঁজার দরকার নাই, খুঁজতে হবে যে আসছে না, যে আসলে অ্যাসেট, তাকে খুঁজে বের করতে হবে। তো সেই জন্য ভালো কোম্পানিকেও একটু দরকার হলে তদবির করে হলো বাজারে নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমি যেটা বলবো, এখন কিন্তু বাজারটা অনেক দিক থেকে একটা স্বস্তিপূর্ণ অবস্থায় আছে। ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড, ইট হ্যাজ টু বি নার্চার্ড, ইট হ্যাজ টু বি ড্রিভেন ইন দ্য রাইট ডাইরেকশন। পরে আমি বলবো এই বিষয়ে। জি ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো জনাব রাকিবুর রহমান। অনেক তো রিফর্ম হলো, কিন্তু গুণগত পরিবর্তন কতখানি এসেছে? হাসান মনসুর ভাই, খালেদ ইব্রাহিম সাহেব অনেক সুন্দর বলেছেন, হাসান মনসুর ভাই অত্যন্ত সুন্দর বলেছেন। আমি হাসান মনসুর ভাইকে যেটা আশ্বস্ত করতে চাই, এই বাজারকে যদি ধরে রাখতে হয়, আপনাকে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সব জায়গায়। ট্রান্সপারেন্সি এবং আইন এবং রুলস রেগুলেশনকে স্ট্রংলি ফলো আপ করতে হবে। এটাই হলো নিয়ম, আর কিছু না। অপরাধ হবে, চুরি চামারি হবে, সবই হবে, কিন্তু ধরতে হবে। ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে, যেটা ভারতে করে, আমেরিকাতে করে, সব জায়গায় করে, চাইনাতে গুলি করে। এগুলো বুঝতে হবে আমাকে। এখানে
আজকে দেখেন, আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে লিস্ট অফ অডিটর লিস্ট দিয়েছে, বিগত দিনে কি হয়েছে, যে অডিটর অডিট করেছেন, যে অডিটর অডিট রিপোর্টটা দিয়েছেন, যে ইস্যু ম্যানেজার ছিলেন, যারা আপনার সবগুলো কি করছেন, ব্যবসা কি বাণিজ্য করছেন, প্লেসমেন্ট বাণিজ্য, প্লেসমেন্ট 5,000 কোটি টাকা বাজার থেকে চলে গেছে শুধু প্লেসমেন্ট বাণিজ্য। বিশ্বাস করেন, প্লেসমেন্ট বাণিজ্য, যাদের শেয়ারকে আর্টিফিশিয়ালি বাড়ানো হয়েছে। এখন কি পারবেন? না, এখন আর্টিফিশিয়ালি বাড়বার সুযোগ নেই। কারণ কেন, আমি আপনাকে বলি, ছোট্ট কথা বলে দিই। এখন আগে শেয়ারটাকে ধরে রাখতে হইতো, ধরে করতো কি আস্তে আস্তে ছাড়তো, ছেড়ে আর্টিফিশিয়ালি বড় করতো। যেমন স্টার্টিং এ 10 টাকার শেয়ারটা 50 টাকা হয়ে যেত, বুক বিল্ডিং এ 50 টাকারটা 150 টাকা হয়ে যেত, ওই শেয়ার থাকতো না। এখন আর এই স্কোপ নাই, এটা বন্ধ হয়ে গেছে। কেমন? এখন করতেছে কি 20% বাড়তে পারবে, তাহলে 10 টাকা শেয়ার প্রথম দিন কত হবে, 15 টাকা, তারপর 10% বাড়লে হবে 21 টাকা কত, অথবা এটা বন্ধ। তারপর সবাই বুঝে এটা কি হবে। তেমনি এখন আমরা যেটা বলছি, আপনি বাজারের দিকে খেয়াল করতে হবে। কি করতে হবে? আসলে স্পন্সরের 30% সম্মিলিত এবং 10% যারা ডাইরেক্টর আছেন, 2% এগুলি রেখে বাকি যত শেয়ার যারা পাবে এট এ টাইম সব শেয়ারকে বাজারে ছেড়ে দিতে হবে। লিকুইড শেয়ার অ্যাভেলেবল শেয়ার ইন দ্য মার্কেট। কোনো আর্টিফিশিয়ালি কোনো কিছু তৈরি করা যাবে না। আপনি আর্টিফিশিয়ালি তৈরি করতে দেবেন না কাউকে। শেয়ার ছেড়ে দেন, দেখবেন কি সন্ধ্যা দেখবেন 10 টাকা 12 টাকা হবে, ভালো শেয়ার হলে 14 টাকা হবে, পরে বাড়বে, মানুষ ঢুকবে। কিন্তু আর্টিফিশিয়ালি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, একটা জিনিস আমি সবসময় দেখি, আমাদের এখানে এখন কিন্তু ব্লক মডিউল, আপনি জানেন তো, স্পন্সর আমাদের হাসান মনসুর ভাই আছেন, ব্লক মডিউলে কিন্তু সব স্পন্সরদের ডাইরেক্টরদের শেয়ার কিন্তু ঢুকে গেছে ব্লক মডিউলে। যাদের শেয়ার 2% 30% তারা ঢুকে গেছে। কিন্তু ইচ্ছা করলে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না। আপনাকে আগে ভ্যাট টাকা জমা দিয়া, চাবিটা কিন্তু আমাদের কাছে। তখন স্টক এক্সচেঞ্জের কাছে যখন পারমিশন চাইবেন, স্টক এক্সচেঞ্জ দেখবে যে আপনার 2% ঠিক আছে কিনা, 30% আজকে দেন ইউ অ্যালাউড টু মার্কেট। কিন্তু এখানে আমার একটা কথা আছে, আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বলবো, খালেদ ভাই আপনি একটু দেখবেন, পৃথিবীর সব দেশে আমি একজন বিনিয়োগকারী, আমি হাসান মনসুর ভাই খালেদ ইব্রাহিম সাহেবকে দেখে আমি কিন্তু শেয়ার কিনছি। আমি দেখলাম যে খালেদ ইব্রাহিম সাহেব হাসান মনসুর শেয়ার বিক্রি করে দিচ্ছে, তাহলে আমি কেন থাকবো? তাহলে ওনাদের শেয়ার বিক্রি করার আগে ওনার টাকা জমা দিন, ঠিকই দিবেন, কিন্তু আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। আইদার আমি থাকবো কি থাকবো না, কারণ ওনারা চলে যাচ্ছেন, ওনার শেয়ার বিক্রি করতেছেন। ইট ইজ মাই রাইট টু গিভ মি দ্য রাইট, কারণ আমি কিন্তু ওনাদেরকে না থেকে কিন্তু আমি ইনভেস্টমেন্টটা করছি। এই জায়গাটাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে কনসিডার করতে হবে। এটা ভারতে আছে, সব জায়গাতে আছে। আসলে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস সবগুলি যদি নিয়ে আসেন, আর আমরা যদি আমাদের মতো করে যদি আইন তৈরি করি না করি, গোষ্ঠী এবং ব্যক্তির সাথে, আমাদের এখানে কি হয়? আইনের কি কোনো আছে? আমি আমার সাথে আইন তৈরি করি, আমার গোষ্ঠীর সাথে আরো আইন থাকলে আবার এটারে আমরা এইভাবে ব্যবহার করি না, এটা চলবে না। দ্বিতীয় কথা হলো, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমি যেটা বলছি, এখন যে ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, ইচ্ছা করলে আপনার আমাদের সার্ভিলেন্স, হাসান মনসুর যেটা বলেছে, সার্ভিলেন্স ইজ ভেরি স্ট্রং। সার্ভিলেন্সে কিন্তু ধরা পড়ে যায়, এখানে সবাই ধরতে পারবেন। সার্কুলার ট্রেড কিভাবে করে আমরা সবাই জানি, কয়েকজন মিলে বাড়ায়, তারপর আসতে বাড়িয়ে যায়, এটা ধরতে 2 মিনিটের ব্যাপার। আবার কোন কোম্পানি কি অ্যানাউন্স দিয়ে শেয়ার বিক্রি করবে, ওটা উনি ধরা পড়ে যাবেন। দ্বিতীয় কথা হলো, এখন কিন্তু খালেদ ভাই আপনি জানেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু প্যানেল করতেছে, কিন্তু প্যানেল অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, এখান থেকে আপনাকে নিতে হবে, এর বাইরে নেবার কিন্তু কোনো স্কোপ নাই। আবার অডিটর হিসেবে যাদের নাম আসছে, আমি 43টা, আমি ভালো, আমি দেখছি নাম্বার 1, অল বাংলাদেশের নাম্বার 1 অডিটর। আচ্ছা, আর এফআরসি আমি করেছি, আমি রকিবুর রহমান কষ্ট করে ওদের বিরুদ্ধে গিয়ে এফআরসি করেছি। যারাই ধরা পড়বে, আর ইচ্ছা করলে আমি একটা কথা বলবো যে আইপিও দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা কি জানেন? আইপিও, ভালো শেয়ার, এখন ভালো শেয়ারের যোগান বাড়াইতে হবে। এবং মাননীয় মন্ত্রীও একই কথা বলেছেন যে উনি সরকারের সবচেয়ে ভালো শেয়ারগুলো, ফান্ডামেন্টাল শেয়ারগুলো উনি বাজারে আনতেছেন। ইনশাল্লাহ বাজারে ভালো শেয়ার আসতেছে ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে, সরকারের গ্রোথ শেয়ার। কারণ আপনাকে এমন শেয়ার আনতে হবে অন্তত 1 বছরে, যাতে এটা আবার ফেসবুকের নিচে না যায়। এমন শেয়ার কোম্পানি আপনাকে আনতে হবে যে কোম্পানিগুলি বিনিয়োগকারীকে আস্থা ভাজন হবে এবং বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করতে পারবে। এই কাজগুলি, যেমন বাংলাদেশ ব্যাংক, আমি বাংলাদেশ ব্যাংকে কংগ্রেচুলেট করি, গত 10 বছর বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজার নিয়ে কথা বলে নেই। আমরা কত কথা বলেছি মনিটারি মার্কেটে, শুধু ওনারা মানি পলিসি, মানি মার্কেট নিয়ে কথা বলেছেন, কিন্তু ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলে। কিন্তু এবার আমার কাছে ভালো লাগছে, ওনারা শুধু কথা বলেন নাই, ওনারা বলেছেন ভালো শেয়ারের, ফান্ডামেন্টাল শেয়ারের কথা বলেছেন। জি, আপনার কাছে রাকিবুর রহমান, আপনার কাছে আমি আবার আসবো। জনাব খন্দকার ইব্রাহিম খালিদ, বহু সমালোচনা এবং নানান উদ্যোগের পরেও পুঁজিবাজারে জেড ক্যাটাগরির কিছু শেয়ারের দাম থেমে লাফিয়ে বেড়ে যায়, এর কারণ কি এবং ব্যর্থতাটা কার বলে আপনি মনে করেন? আপনার বিশ্লেষণ শুনবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস টকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি পুঁজিবাজারে আস্থার চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে। জনাব খন্দকার ইব্রাহিম খালিদ, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, কার কিংবা কোন পক্ষের ব্যর্থতায় জেড ক্যাটাগরির শেয়ারের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাবার সুযোগ তৈরি হয়? তো ম্যানিপুলেশনের কথা একটু আগে বলা হয়েছিল, ব্রডলি ম্যানিপুলেশন, জি, এটাও একটা ম্যানিপুলেশন। আমরা এই ম্যানিপুলেশন ক্যাটাগরিতেই বলছি। এটি হয় যারা করে থাকেন তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকায়, এবং এসএসসি যখন বেশি নিরপেক্ষ হয়ে পড়ে, অর্থাৎ এগুলো কিছুই দেখে না, সেই খারাপ অর্থে বলছে, তখন এগুলো হয়ে থাকে। আর যেটা বলা উচিত না যে এসএসসি কারো কারোর সঙ্গে যারা ম্যানিপুলেট করেন তাদের একটা যোগ সাজস, শুনতে খারাপ লাগে যে এত উচ্চ পদে বসে এগুলো হয়, কিন্তু আমি তো একটা তদন্ত করেছিলাম, হয়েছে। তো এই সবগুলোর কারণেই ম্যানিপুলেশন হয়। এই জন্য আমরা এসএসসি কে তার পজিশনে দেখতে চাই। তাদেরকে আমি দু একটা কথা এই সুযোগে বলবো। এই পর্যন্ত দুটি ধসের জন্য দুটি কমিটি হয়েছিল। 1996 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেবের চেয়ারম্যানশিপে একটা কমিটি হয়েছিল, তাদের একটা রিপোর্ট আছে, এবং সেখানে অনেকের নাম আছে যারা এর মধ্যে জড়িত আছেন বলে কমিটি বিশ্বাস করেছে। একইভাবে 2010 সালে যে রিপোর্টটা হয়েছিল, আমরা 4 জনে মিলে করেছিলাম, আমার সঙ্গে আরো 3 জন অত্যন্ত দায়িত্বশীল লোক ছিলেন। আমরাও বেশ কিছু নাম দিয়েছি, সবগুলো অল্প সময়ের জন্য প্রমাণ করিনি, নাম দিয়েছি, ইঙ্গিত করেছি। তো আগের কমিশনকে বলেছিলাম, তারা কিছুই করে। এখন নতুন কমিশন যেহেতু কাজ করতে চাচ্ছেন বলে মনে হয়, তাদেরকে বলবো 96 এবং 10 সালের কমিশনের ভেতরে যাদেরকে সন্দেহ করা হয়েছে বা দায়ী করা হয়েছে, সেই নামগুলো দেখুন। তাদের আসলে এখন বলতেই হয়, এর আগে যে কমিশন ছিল সেখানে একজন অধ্যাপক ছিলেন চেয়ারম্যান, কিন্তু পারেননি ওই লিস্টের দুটো লিস্টেই নাম আছে এমন একজন কুখ্যাত ব্যক্তির রেকমেন্ডেশনে তিনি হয়েছিলেন চেয়ারম্যান। ভেতরের কথা আমি দায়িত্ব নিয়েই বলছি, যে কারণে তাকে সামলানোর দায়িত্ব ওই লোকটার ছিল, এবং সেই লোকটার ঠিক ক্যাপাবিলিটি আছে, তিনি বেঁচে গেছেন বারবার। এইটি হলে বর্তমান কমিশনকে বলবো, আপনাদের এই ধরনের কোনো গ্যারান্টরের প্রয়োজন নাই, আপনারা নিজের কাজ করবেন, কাজই আপনাকে গ্যারান্টি এইটি। আর ওই নামগুলো একটু দেখতে বলবো, ওই নাম যাদের ছিল দুটো মিলে কয়টা হবে, 15-20টা নাম হবে, দুই কমিশন মিলে, সেই তাদের ব্যাপারে খুব সাবধান। কারণ ওরাই একটু আগে যে কথা হচ্ছিল, ম্যানিপুলেটর ওরা নিজেরা না হলেও ওদের লোকজনই ম্যানিপুলেট করে, এইটি। আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পর্যন্ত কেউই নজরে নেয়, এবং বর্তমান কমিশনকে আমার একটু ভালো মনে হচ্ছে বলে আমি তাদেরকে উপদেষ্টা দিচ্ছি। দ্বিতীয়ত, তাদের এখন শুভাকাঙ্ক্ষী অভাব হবে না যা হয়, তো এই শুভাকাঙ্ক্ষীদের থেকে দূরে থাকে। আপনারা অনেকটা আমাদের হাইকোর্টের বিচারকরা যেভাবে থাকেন, কারোর সঙ্গে সম্পর্ক নাই, এমনকি আমি জানি কেউ সবাই না, অনেকে মানেন আত্মীয় বাসাতেও খেতে যান। আপনারা যদিও ঠিক বিচারক না হলেও বিচারকের মতন কাজ করছেন, অনেক দুষ্ট লোকের বিচার আপনাদের করতে হয়, ভালো লোকের সঙ্গেও থাকতে হয়। সেই জন্য আমি বলবো, আপনারা ডিস্টেন্স মেনটেন করে চলুন, কারোর সঙ্গে অত মেলার দরকার নাই। আপনারা মনে করুন আপনারা বিচারপতি, আপনারা নিজেদের আলাদা বজায় রেখে, স্বাতন্ত্র বজায় রেখে কাজ করুন, কাজ হবে। আর চাপ, দুটি পরপর খারাপ কমিশন যাবার পরে যে চাপ আপনাদের উপরে আসবে, আমি অত্যন্ত ভীত আপনাদের ব্যাপারে। তো সেই ব্যাপারে যারা নাকি আপনাদের সুধীর সমাজে অনেক লোক আছেন যারা ভালো, তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। যারা পুঁজিবাজারে কাজ করেন না, বলতে পারেন যে পুঁজিবাজারে কাজ করেন না, তাদের সাথে সম্পর্ক রেখে কি হবে? ওই চাপ সামলানোর জন্য পুঁজিবাজারের ভেতর থেকে আপনি কোনো স্টেবল সাপোর্ট পাবেন না। সেই জন্য সুধীর সমাজের কাছ থেকে সাপোর্ট নিন, সাংবাদিকদের থেকে সাপোর্ট নিন, যাতে করে আপনি টিকে থাকতে পারেন। তো এইগুলো যদি আপনি মেনে চলেন, কারণ আমরা চাচ্ছি যে আর যেন ফেল না করে। এই ফেল করতে করতে একটি সম্ভাবনায় খাত নষ্ট হয়ে যাচ্ছে। টাকা আসার কথা স্টক এক্সচেঞ্জ থেকে, টাকা যাচ্ছে ব্যাংকের থেকে, ভুল হচ্ছে। কারণ ব্যাংক যখন
শর্ট ডিপোজিট নিয়ে লং টার্ম লেন্ডিং করে, এটা একটা ভুল পদক্ষেপ এবং বেশি ইন্টারেস্ট দিতে হয়। কিন্তু যদি স্টক মার্কেটকে নিতে পারে তাহলে ব্যাংকও বেঁচে যায় এবং স্টক মার্কেট শক্তিশালী হয়। এই প্রসেসটা আমরা বললে সবাই জানেন, সব বলাবলি করেন, শুরু হয় নাই। এবার কেন যেন একটু আস্থা পাচ্ছি এই শুভ সূচনাটা দেখে। তা আপনারা যদি শুরু করে দিতে পারেন তাহলে আপনারা কিন্তু আপনাদের কারণে কাজ করবেন এবং পরবর্তীকালে বিভিন্ন সময় কিন্তু আপনাদের আমরা স্মরণ করব। তো আমি আজকে এইটুকুনি বলছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিবেদনের তথ্য নিয়ে বহুদিন ধরে অভিযোগ রয়েছে, বর্তমানে সমাধান কতখানি হয়েছে, স্বচ্ছতা কতটুকু ফিরে এসেছে? দেখুন, আর্থিক প্রতিবেদন যেগুলো করা হয় সেগুলো সমস্যাটা ওভারনাইট ঠিক হবে না। এটাকে আস্তে আস্তে বাট ফার্মলি। কিন্তু জিনিসটা কিন্তু সবার জানা ছিল আহসান এইচ মনসুর, এটা কিন্তু সবাই জানতো যে আর্থিক প্রতিবেদনগুলো তৈরি করা হয় সম্পূর্ণ সাজিয়ে, এবং এটা কিন্তু মানে সকল পর্যায়ে আপনারা জানতেন। কিন্তু তারপরেও কেন মানুষ কিন্তু পুঁজিবাজারে প্রচণ্ডভাবে ঠকে গেছে, প্রচণ্ডভাবে প্রতারিত হয়েছে এর ফলে, কিন্তু সেভাবে ব্যবস্থা নিতে দেখিনি কেন আমরা? না, সেখানেই তো আমি বলছিলাম যে এফআরসি এবং বিসেক দুটোকেই কিন্তু একসাথে এখানে কাজ করতে হবে। এবং আমি চাই যে যাদের এই ভুল তথ্যের কারণে পুঁজিবাজারে লোকজন সর্বশান্ত হারাচ্ছেন, মানে গত কয়েক মাসও হারিয়েছে, কয়েক বছর হারিয়েছে, নতুন নতুন আইপিও এসছে এবং আইপিও তথ্যগুলো সঠিক ছিল কিনা সেটা তো এখন যাচাই করা যায়, এবং যাচাই করে প্রয়োজনে সেই প্রতিষ্ঠানগুলো তাদের বিরুদ্ধে তো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। কাজে আমি বলবো যে এই প্রক্রিয়াটা শুরু করা হোক। এটা কিন্তু শুড নট বি টেকেন ফর গ্রান্টেড যে এটা এমনি এমনি সলভ হয়ে যাবে বিকজ দেয়ার ইজ এ স্ট্রং কমিশন। না, কমিশনকে তৎপর হতে হবে। এফআরসির সাথে যেখানে যে ওই রেগুলেটরি অথরিটি যারা আছেন ওখানে তাদের সাথে নিয়ে তাদের আইনগত যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে প্রয়োগ করে কিছু অ্যাকাউন্টিং ফার্মকে অ্যাকাউন্টেবল করতে হবে। তা না হলে কিন্তু, এবং অ্যাকাউন্টেবল মানে কি, আউট অফ বিজনেস করতে হবে এবং চিরকালের জন্য তাদেরকে ব্যান্ড করে দিতে হবে, তাদের যারা কর্ণধার তাদেরকে বাংলাদেশ থেকে, এই প্রফেশন থেকে। সেটা করতে পারলেই, যেমন যেটা হয়েছিল এনরন পরবর্তীকালে আমেরিকাতে, যারা অ্যাকাউন্টিং ফার্ম ছিল, আমি নামটা ভুলে গেলাম, বিশ্ববিখ্যাত একটা অ্যাকাউন্টিং ফার্ম রাতারাতি ব্যাংকরাপ্ট হয়ে গেল, কারণ এনরনের যে অ্যাকাউন্টিং তৈরি করা হয়েছিল সেটার সাথে তারা জড়িত ছিল এবং দে কুড নট কাম ব্যাক, অ্যান্ড তাদের অনেকেরই জেল হয়েছিল সেই বিষয়ে। সেই জিনিসগুলো আমাদেরকে যদি আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আমরা এটাকে আস্তে আস্তে চেঞ্জ করতে পারবো। তা না হলে অ্যাকাউন্ট ম্যানিপুলেশন আমাদের দেশের একটা নর্মাল একটা ফেনোমেনা মনে করা হয়, যেটা তো করবেই বিজনেসম্যানরা, সেটা কিন্তু করাটা, এটা উই টেক ইট ফর টু ইজিলি, যেটা তো করবেই, এটাতে কি আসে যায় না, এটাতে আসে যায়। এটাকে জনগণের টাকা নিয়ে জনগণকে সর্বশান্ত করা হয় এটার মাধ্যমে। এটা একটা বিশাল একটা ক্রাইম এবং ক্রাইম এগেনস্ট পিপল, এবং সেটাকে সেইভাবে ট্রিট করতে হবে। ওই হাতের মধ্যে থাপ্পড় দিয়ে নয়, গলার মধ্যে, গালের মধ্যে থাপ্পড় দিয়ে গলাটা ধরে জেলখানায় ভরে তারপরে তাকে শাস্তি দিতে হবে। তা না হলে এই শিক্ষা আমরা নিতে পারবো না। এরকম উদাহরণ একটা সৃষ্টি হলে তো আমার মনে হয় এই সমস্যাটার সাথে সাথে সমাধান হয়ে যেত। হওয়াটা তো দরকার, এবং এটা না হলে তো হবে না। আমাকে হাতের মধ্যে থাপ্পড় দিয়ে কোনো লাভ হবে না, এটাতে কিছু আসে যায় না। যেটাকে বলে স্ল্যাপ অন দ্য রিস্ট ইংলিশে যেটাকে বলা, সেটা দিয়ে কোনো কাজ হবে না, আমাকে স্ল্যাপ অন দ্য ফেস দিতে হবে। তো এখন কথাটা হচ্ছে যে এটা একটা স্তম্ভ। আমি মনে করি যে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের বাজারের যে মূল্যমান, এগুলো কিন্তু এখন আমি মনে করি যে বাংলাদেশের মার্কেটটা চাঙ্গা হওয়ার দিকে যাওয়ার একটা বিশাল একটা সুযোগ এসছে, এটা ঘুরে দাঁড়ানোর সুযোগ এসছে। আমাদের অনেক মানে ইন্টারন্যাশনাল ইনভেস্টার্সও বাংলাদেশের দিকে তাকাচ্ছে, তারা বিনিয়োগের জন্য স্টক খুঁজছে, পাচ্ছে না। তো তারাও কিন্তু আসবে এই বাজারে যখনই এই আস্থাটা একটু কনসলিডেটেড হয়ে যাবে। তো এই সুযোগটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পৃথিবীর সব দেশেই কিন্তু স্টক মার্কেট এখন সবচেয়ে চাঙ্গা। কারণ কি? কারণ হচ্ছে দেয়ার ইজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট সবচেয়ে কম পৃথিবীর সব দেশে। এখন ব্যাংকে টাকা রাখলে টাকা নাই, যে কোনো জায়গায় কোনো রিটার্ন পাওয়া যায় না। আমি যদি লং টার্ম বন্ড কিনি, কোনো টাকা পাচ্ছি না, সো টাকাটা স্টক মার্কেটের দিকে তখন ন্যাচারালি আসে। বাংলাদেশেরও সেই সুযোগটা আছে, আমরা কিন্তু সেই সুযোগটাকে ব্যবহার করতে হবে। তো সেটা একটা জিনিস।
দু তিনটে জিনিস আমি একটু বলবো, যে এখানে মার্কেটের লিকুইডিটি নিয়ে বেশি চিন্তা করার কারণ নেই। আমি মনে করি না যে ব্যাংকদেরকে বলতে হবে যে 200 কোটি টাকা তোমরা বিনিয়োগ করো এই স্টক মার্কেটে। নো, দ্যাটস নট গোইং টু সলভ অ্যান্ড সেভ দিস মার্কেট। মার্কেটকে তার ফান্ডামেন্টাল নিজেই খুঁজে নিতে হবে, মার্কেট নিজেই খুঁজে পাবে, কিন্তু মার্কেটকে আস্থা দিতে হবে। নির্দেশনা দিয়ে ডাইরেক্টেড ইনভেস্টমেন্ট করে, যেটা এতদিন পর্যন্ত করা হয়েছে, এখনো মনে হয় আদেশটা বলবৎ আছে যে প্রত্যেকটা ব্যাংকে সার্টেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে করতে হবে। তারা চাক না চাক, ব্যাংকের দায়িত্ব না স্টক মার্কেটে বিনিয়োগ করা নেসেসারিলি। তারা স্টক মার্কেটে নিজেদের স্টকই আছে সেখানে, কিন্তু এইভাবে ডাইরেকশন দিয়ে টাকা এনে এই বাজারকে চাঙ্গা করাটা ঠিকও হবে না এবং ঠিক হবেও না। কাজে ডাইরেকশনে যাওয়ার উত্তরে আমাদেরকে ফান্ডামেন্টালসের উপর এমফেসিসটা দিতে হবে। আমি মনে করি যে মনিটারি পলিসি যথেষ্ট এক্সপ্যানশনারি আছে, বাংলাদেশের বাজারে যথেষ্ট টাকা আছে এবং রিটার্ন ইন ব্যাংক অনেক কম। অনেকেই স্টক মার্কেটে যাওয়ার চেষ্টা করবে, এই সুযোগটাকে ব্যবহার করুন। বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগ করার চেষ্টা করবে। এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করুন, দেখুন আগুনটা একলা একলাই জ্বলবে সুন্দরভাবে, প্রদীপের মতো, লাইটের মতো, আগুনের মতো। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব রাকিবুর রহমান, শেষ প্রশ্ন আপনার কাছে। বিশ্বের অধিকাংশ দেশেই লেনদেনে স্বচ্ছতা আনতে পুঁজিবাজারকে ডিজিটালাইজ করা হয়েছে। আমরা ডিজিটালাইজেশনের পথে কতখানি এগুতে পেরেছি? যে আমি তার আগে আমি কিন্তু দুইটা প্রশ্ন আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি। প্রথম হলো যে অ্যাকচুয়ালি যে আইপিওর ক্ষেত্রে ব্যাপারটা কি, পৃথিবীতে আইপিও, আমরা যদি বোম্বে, আমরা ওয়ান অফ দ্য সাকসেসফুল মার্কেট যদি দেখি ইন্ডিয়ান মার্কেট, বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ আইপিও প্রসেস করে স্টক এক্সচেঞ্জ, আইপিও প্রসেস করে কিন্তু স্টক এক্সচেঞ্জ। গত 10 বছর আমাদের থেকে উইথড্র করা হয়েছে, ওনারা করেছেন। এটা তো সিকিউরিটি এক্সচেঞ্জের কাজ না, সিকিউরিটি এক্সচেঞ্জ গাইডলাইন দিবে, আইপিও প্রসেস করবে স্টক এক্সচেঞ্জ, করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে পাঠাবে। সিকিউরিটি এক্সচেঞ্জ যদি মনে করে এটা দেবে তাহলে দিবে, কিন্তু যদি মনে করেন আরো রিভিউ করার তাহলে রিভিউ করবে। কিন্তু আমাদের কিন্তু উল্টো হয়েছে, আমাদের দিকে এটা নিয়ে গেছে। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম এটা আমরা ছেড়ে দিয়েছিলাম। আমরা এক্সপার্ট কমিটি করেছিলাম, আপনি জানেন, সব এক্সপার্ট কমিটি, হাসান মনসুর সাহেবদের লোকদেরকে দিয়ে আমরা এক্সপার্ট কমিটি করেছি। আমরা নিজেরা কেউ ছিলাম না, যেহেতু আমরা চাই না, আমরা চাই আইপিও আসুক সেভাবে, কিন্তু এখানে উল্টো হয়েছে। অথবা আমি বিনীত অনুরোধ করবো, অ্যাকচুয়ালি এটা এক্সচেঞ্জের কাজ, এক্সচেঞ্জ প্রসেস করবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখবে, তারপরে দেখবেন আইপিও স্বচ্ছতা জবাবদিহিতা কিভাবে আসবে। আর হাসান মনসুর ভাই যে কথা বলেছেন, টাকা পাম্পিং এর কোনো প্রয়োজন নেই, 200 কোটি এগুলি কোনো ব্যাপার না। এখানে আজকে রিটার্ন অফ এই ডিপোজিট অনেক কম, হাজার কোটি টাকা মানুষের কাছে আছে। আপনি 10% দিয়ে হালাল করবেন, কত টাকা বাইরের থেকে আসবে? কেউ বলে যে আমি বাইরে 1000 কোটি টাকা আমি সাকসেসফুল ব্যবসা করছি, এখানে এসে শুধু ব্যাংক দরকার, ব্যাংক লুট করছেন, এই তো ওনারা এসে আল্লাহর রাস্তায় টাকা আনেন। আমার কাছে কিচ্ছু লাগবে না, বাজার ছোট, এই ছোট বাজারে শুধু স্বচ্ছতা জবাবদিহিতাকে আপনি নিশ্চিত করেন, আর কিছু না। শুধু আইনের কঠোর শাসন আপনি প্রয়োগ করেন, কিচ্ছু না। যে যেখানে আইন ভঙ্গ করেছে তাকে ধরেন, তাকে আইনের আওতায় নিয়ে আসেন, কিচ্ছু করতে হবে না, প্লিজ কিচ্ছু করতে পারেন। বিনিয়োগকারী আমাদের সাথে কথা বলে, তারা বলে যে আমাদেরকে আপনারা প্রোটেক্ট দেওয়ার কোনো দরকার। আর ওই যে স্মল ক্যাপ নন পারফরমেন্স জেড গ্রুপ, আসলে এগুলো হয়েছে কি, ছোট শেয়ার তো দলে উঠে, আসলে এগুলো কোনো ফ্যাক্টর না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সিরিয়াসলি অ্যাড্রেস করতেছে এই সকল ছোট শেয়ার ক্যাপের, এরা 30% নাই, ওদেরকে মিনিমাম 60% তাদেরকে একোয়ার করতে হবে, না তাদেরকে ছেড়ে দিতে হবে। আর আপনি ধৈর্য ধরেন, আস্তে আস্তে সবখানে অ্যাডমিনিস্ট্রেটর বসে যাবে, ভালো ডাইরেক্টর সবাই যে বললো, সব কমিটির ডাইরেক্টর সব জায়গায় ঢুকে যাবে। অতএব আমার কথা হলো, আমাদের ছোট সার্ভিলেন্সে সব ধরা পড়বে। অতএব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেভাবে এগোচ্ছে, আমরা সবাই মিলে যেভাবে কাজ করছি, আমাদের ইন্টেলেকচুয়ালরা যারা জড়িত, তারা যেভাবে পজিটিভ সাপোর্ট দিচ্ছে, তারা সাদাকে সাদা বলতেছে, মিথ্যাকে মিথ্যা বলতেছে, এটা হলো বড় কথা। সাদাকে সাদা বলতেছে, কেউ নেগেটিভ না। ধন্যবাদ জনাব ইব্রাহিম খালিদ। বলছি আসেন, আর এই মিডিয়া অনেক বড় বক্তব্য রাখতেছেন, অনেক ভালো সাপোর্ট দিচ্ছেন। ইনশাল্লাহ আমরা যদি সবাই স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে কাজ করি, বাজার ঘুরে দাঁড়াবে। বাজার কিচ্ছু করতে হবে না, বাজার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। হাজারো বিনিয়োগকারী আসবে, দেখবেন আপনি, বিনিয়োগকারী আসবে, কেউ কাউকে আনতে হবে না। আর ব্যাংকের থেকে টাকা নেওয়া যাবে না, ব্যাংক কাজ করবে ওই টেম্পোরারি ইনভেস্টমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল, আর মূল টাকা আসবে ক্যাপিটাল মার্কেট থেকে। নাহলে সব ব্যাংক আপনি ঋণ খেলাপি হয়ে যাবে। এক্স্যাক্টলি, ধন্যবাদ জনাব ইব্রাহিম খালিদ। শেষ প্রশ্ন আপনার কাছে, একদম ছোট করে যদি আপনি বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে আপনার পরামর্শ কি? এবং এইমাত্র জনাব রাকিবুর রহমান যে কথাগুলি বললেন, সেটার সাথে আপনি কতটুকু একমত? আমি বলবো যে প্রথম দায়িত্ব হবে একটা ইমেজ প্রতিষ্ঠা করা, কারণ গত অনেক বছর যাবৎ এসএসসি এবং স্টক এক্সচেঞ্জের ইমেজ নষ্ট হয়ে গেছে, লোককে তাকে বিশ্বাস করেন। এবং আমি একমত যে ব্যাংকের থেকে টাকা আনার দরকার নেই, কোন দেশেই ব্যাংক টাকা দিয়ে স্টক এক্সচেঞ্জ চালায় না।
স্টক এক্সচেঞ্জ চলে জনগণের টাকায়, যারা ইনভেস্ট করতে চান তাদের টাকা। সেই জন্য এটা নষ্ট হয়ে গিয়েছিল। এই নষ্ট ইমেজটাকে পুনরুদ্ধার করা প্রথম দায়িত্ব হবে এসএসসি, এবং তাকে ফলো করে ইমেজ পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব হবে আমাদের স্টক এক্সচেঞ্জ গুলো। আমরা যদি ইমেজ প্রতিষ্ঠা করতে পারি, টাকা যে কত আপনি তখন দেখবেন। আমি টাকার কোনো অভাব অনুভব করছি না। আরেকটি ব্যাপার, অ্যাকাউন্টিং এর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যেটা আসানুল সাহেব বলেছেন। সত্যি সত্যি আমি আমার এই 10 সালের এক্সপিরিয়েন্স একটা কথা বলি, নাম করার লোক, ধরতে পারবেন না তাকে, তবু বলি। তার বিরুদ্ধে ইয়ে ছিল যে তিনি ল্যান্ড, একেবারে কমপ্লিকেটেড গুলো ছিল বাদ দিই, ল্যান্ডের দাম ধরুন কথার কথা যে তখনকার সময় 1 লাখ টাকা করে বিঘা, একটু গ্রাম। তিনি দেখিয়েছেন একের জায়গায় 1.5 লক্ষ, বোঝা যায় 1 কোটি টাকা বিঘা। তার মানে যে একটা অবান্তর লাভ। এখন চার্টার অ্যাকাউন্টেন্ট সই করে দিয়েছেন বলে কি আমি মেনে নেবো? সেই জন্য কিন্তু কিছুই হলো না। আমরা উল্লেখ করেছিলাম যে কারণে তারা খুব ক্ষেপেও গিয়েছিল, কিন্তু বিচার হয়নি। তো সেই জন্য ভাবমূর্তিটাকে আগে, ইমেজটাকে প্রতিষ্ঠিত করতে হবে যে না, উই মিন বিজনেস, উই মিন জাস্টিস। এটা করতে পারলে দেখবেন যে এভরিথিং উইল ফল। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দুর্বল মৌল ভিত্তির শেয়ার অনুমোদন, লেনদেনে কারসাজি, আর্থিক প্রতিবেদনে অস্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অপ্রাতিষ্ঠানিক আচরণ সহ নানান কারণেই দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হচ্ছে না। ফলে থেমে থেমে ধস নামছে, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আস্থা হারিয়ে ফেলছেন। এর থেকে বেরোনোর পাশাপাশি বাজারে আসতে থাকা নতুন বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে পুঁজি বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। লেনদেনে স্বচ্ছতা আনতে পুরো প্রক্রিয়ার ডিজিটালাইজেশন করতে হবে। যে কোনো ধরনের কারসাজি শনাক্তে সক্ষমতা বাড়াতে হবে। কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। বাজারকে ক্ষতিগ্রস্ত করার পিছনে যারাই জড়িত হবে তাদেরই দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। বিএসইসিতে নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছেন, তারা ভালো কিছু উদ্যোগও নিয়েছেন যা পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। এই ধারা অব্যাহত থাকুক, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.